আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন বেলা 11টায় এই রায় ঘোষণা করবেন। মামলার প্রধান আসামি সোহেল রানাকে সকাল 8:50 এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে সকাল 8:30 প্রিজন ভ্যান থেকে পুলিশি নিরাপত্তায় নামিয়ে হাজতখানায় রাখা হয়। মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয় গত বৃহস্পতিবার। যুক্তিতর্ক শেষে আদালত 7 জুন রায় ঘোষণার দিন ধার্য করেন। রাজধানীর পল্লবীতে 8 বছরের এই শিশুটি ধর্ষণ ও হত্যার শিকার হয় 19 মে। সে হিসেবে ঘটনার 19 দিনের মাথায় আজ রায় ঘোষণা হতে যাচ্ছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সোহাগ আহমেদ। তিনি যোগ দিচ্ছেন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তথ্য নিয়ে। সোহাগ, রায় ঘিরে আদালত এলাকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সুমনা, আপনি যেমনটি বলছিলেন শিশু রামিসা প্রথমে ধর্ষণ হয়, পরবর্তীতে হত্যা করা হয়। এই ঘটনা কিন্তু খুব বহুল আলোচিত এবং সেই আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় আজ কিন্তু রায় হবে। এই রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগর আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। সকাল 10টার পর ঢাকা মহানগরী শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন আদালতে কিন্তু এই রায় ঘোষণা করবেন। এবং এই মামলায় যে দুজন আসামি রয়েছে, একজন হচ্ছে রামিসার যে প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। আলোচিত মামলার রায় বিচার কাজ অস্বাভাবিক দ্রুত গতিতে কিন্তু সম্পন্ন হয়েছে। অর্থাৎ বলা যায় যে অভিযোগ গঠন থেকে শুরু করে সাক্ষ্য গ্রহণ, আত্মসমর্থন ও যুক্তিতর্ক শেষ করে মাত্র 4 কার্য দিবসের মধ্যে কিন্তু এই বিচারিক কার্যক্রম শেষ হয়। আপনি জানেন যে আসলে গত 1 জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। পরদিন 18 জন সাক্ষ্য গ্রহণের মধ্যে 16 জনের সাক্ষ্য গ্রহণ কিন্তু একদিনেই সম্পন্ন হয় এবং 3 জুন পক্ষ সমর্থনের শুনানির নিজেকে নির্দোষ দাবি করেন সোহেল রানা ও স্বপ্না। পরে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে 4 জুন রায়ের জন্য কিন্তু 7 জুন অর্থাৎ আজকের দিন ধার্য করে আদালত। এই মামলার এজাহার অনুযায়ী রামিসার পপুলার মডেল কলেজের রিপোর্টে ছাত্র ছিল এবং 19 মে সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পরবর্তীতে তাকে কৌশলে কিন্তু নিজেদের পক্ষে নিয়ে যায় সোহেল রানা এবং সেখানে কিন্তু প্রথমে তাকে ধর্ষণ করা হয় এবং পরে গলা কেটে এবং তার হাত পা বিচ্ছিন্ন করে কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা হয়। পরবর্তীতে তার মা খোঁজাখুঁজি করে না পেয়ে আত্মচিৎকারে প্রতিবেশীদের সহযোগিতায় সোহেল রানার ঘর যখন দরজা ভেঙে ভিতরে ঢোকে, পরবর্তীতে সোহেল রানাকে কিন্তু তারা দেখে যে আসলে জালনা কেটে তিনি পালিয়ে চলে যায়। তো এই ঘটনা কিন্তু খুব আলোচিত ঘটনা এবং এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের মানুষ কিন্তু আজকের এই দিনটার দিকে অপেক্ষায় আছে। এবং এর আগে কিন্তু যে রামিসা অর্থাৎ রাষ্ট্রপক্ষের যে আইনজীবী তিনি কিন্তু আদালতের কাছে বলেছেন যে রামিসার এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সর্বোচ্চ যে রায় সেটি কিন্তু তারা আশা করছে এবং সারা দেশের মানুষও কিন্তু সেই আশা করছে যে একটি দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে থাকবে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজ আদালত পাড়ায় আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ এই রায়ের অপেক্ষায়। সুমনা। সোহাগ, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ দুপুর 3টায়। 11 জুন সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট। এবারের বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। এতে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর থেকে আয় ধরা হচ্ছে 6,04,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে ঘাটতি থাকছে 2,43,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ধরা হয়েছে 3,08,925 কোটি টাকা। আপনাকে ধন্যবাদ। প্রথমত মাননীয় স্পিকার, আপনি অনুমতি দিলে আমি একটু সংক্ষেপে বলি। আমার মনে হয় শিল্প প্রতিষ্ঠানে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন ফেনীর ব্যবসায়ীরা। 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে প্রত্যাশার কথা জানাতে গিয়ে এ বিষয়টিতে জোর দেন তারা। একই সঙ্গে কর ব্যবস্থা হয়রানিমুক্ত করার দাবি জানান তারা।
ফেনীর ৬টি উপজেলায় রয়েছে ছোট বড় অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, যা জেলার অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এসব প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা রয়েছেন নানা সংকটে। তাই আগামী বাজেট নিয়ে রয়েছে তাদের বিভিন্ন দাবি। এর মধ্যে ভ্যাট ট্যাক্স আদায়ের প্রক্রিয়া আরও সহজ এবং স্বচ্ছ করা ও জামানতবিহীন সহজ শর্তে ঋণ সুবিধা প্রত্যাশা করছেন ক্ষুদ্র ও কুটির শিল্পের সাথে জড়িতরা। বাজেট যেন কেবল রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ভর না হয় সেদিকে নজর দেওয়ার দাবি জানিয়ে ব্যবসায়ীরা বলেন, অর্থনীতির চাকা আরও গতিশীল করতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করা জরুরি। আমরা এমন একটি বাজেট প্রত্যাশা করি যা শুধু রাজস্বের আদায়ের দিক থেকে নয়, বরং শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। ব্যবসা ও বিনিয়োগ বান্ধব বাজেটই বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাবে। আমরা চাই বাজেটেও এই সরকার জনগণের সেই আশানুরূপ কাজগুলো করে মানুষের পাশে থাকবে, এটাই আমরা প্রত্যাশা করি। পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে আমি ব্যবসায়ীদের পক্ষে একটি কথাই বলবো যে সরকার যেন বিদ্যুৎ, গ্যাস এগুলো যেন নিরবিচ্ছিন্নভাবে আমাদেরকে যেন সার্ভিস দেয়, এটাই আমি প্রত্যাশা করি। শিগগিরই জাতীয় সংসদে উত্থাপন করা হবে আগামী অর্থ বছরের বাজেট। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। ঠাকুরগাঁয়ের মশালগাঁও সীমান্তে শুক্রবার নারী ও শিশুসহ ১১ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এ বিষয়ে জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, বিএসএফ এর পুশিন চেষ্টার পর সীমান্তে বিজিবির অবস্থান কেমন দেখছেন? সুমনা, বিজিবি তো প্রথম থেকেই সতর্ক ছিল। বেশ যখন সারা বাংলাদেশে পুশিনের আতঙ্ক শুরু হয় তখন থেকে আমি লক্ষ্য করেছি ঠাকুরগাঁর যে বিজিবির যারা আছে 50 বিজিবি এবং 42 বিজিবি তারা তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। সে সাথে আমি স্থানীয়দেরও সহযোগিতা নিতে আমি দেখেছি বিজিবিদের, এবং তাদেরই কঠোর অবস্থান এবং সতর্ক অবস্থানের কারণেই আসলে বিএসএফ এদেরকে বাংলাদেশের ভিতরে পুশিং করতে ব্যর্থ হয়েছে। তবে সুমন, আপনাকে আমি বলে রাখি, এই বর্তমান সময়ে কিন্তু সেখানে সেই যে 11 জন মানুষ রয়েছে তার মধ্যে আছে 4 জন নারী, 4 জন শিশু এবং 3 জন পুরুষ। তারা কিন্তু সেখানে প্রচুর একটা অমানবিক এবং খুবই একটা অমানবিক একটা পরিস্থিতি আমি লক্ষ্য করেছি। সেখানে তারা খোলা আকাশের নিচে সেই শূন্যরেখা থেকে 50 গজ ভারতের দিকে ভিতরে তারা অবস্থান করছে। সেখানে মনে করেন এই প্রচণ্ড গরমে তাপাত হয়ে তারা সেখানে ছাদ ছাড়া অবস্থায় রয়েছে। কখনো বা ঝড় বৃষ্টি তাদেরকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। তাদের পরিস্থিতি দেখা যাচ্ছে একেবারেই একটা অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা এখন চায় শুধুমাত্র একটু আশ্রয়। তারা অনিশ্চিত তারা এখন কোথায় যাবে, তাদের কি হবে। এটা কিন্তু বিজেপি কিন্তু তৎপর ছিল, চেষ্টা করেছে, পতাকা বৈঠক করেছে বিএসএফ এর সাথে যে কোনোভাবে এটা থেকে কোনো একটা সমাধান টানা যায় কিনা। তবে পতাকা বৈঠকেও বিজিবি বিএসএফ কোনো প্রকার কোনো রকমের সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। তবে এখন পর্যন্ত চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজেপি। এমন পরিস্থিতিতে আমি যেটা লক্ষ্য করেছি যে এই যে 11 জন সেখানে আছে তারা কিন্তু অর্ধাহারে অনাহারি তাদের দিন যাপন করছে। সেখানকার স্থানীয় সাধারণ মানুষ কখনো যদি কিছু সেখানে দিয়ে আসছে তারা খেতে পারছে, যদি কেউ দিয়ে আসতে না পারছে তাহলে তারা অনাহারি থেকে যাচ্ছে। তারা আমাকে জানিয়েছে যে তারা আসলে কলকাতার বাসিন্দা ছিল এবং সেখানকার তারা স্থায়ী বাসিন্দাই ছিল। শুধুমাত্র তারা মুসলিম বলেই ভারত থেকে তাদেরকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করা হয়েছে। আমি তাদের সাথে কথা বলেছি, তাদের কথার ভাষাতে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে তারা সত্যি দীর্ঘ সময় থেকে কলকাতায় বসবাস করত, কারণ তাদের ভাষাশৈলী অনেকটা কলকাতা স্থানীয়দের মতোই। আমি তাদের কাছে জিজ্ঞেস করেছি যে আসলে তাদেরকে কবে আটক করা হয়েছে। তারা জানিয়েছে তাদেরকে ঈদের ঠিক 2 দিন আগে আটক করা হয়েছে এবং যে যতটুকু সময় তারা আটক ছিল প্রতিদিন তাদেরকে একবেলা খেতে দেওয়া হতো। তাদের পরিস্থিতি এখন আসলে খুবই অমানবিক। তারা এখন একটি সমাধান চায় এবং বিজিবি আমাদের জানিয়েছে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, কোনো প্রকার কোনো ছাড় তারা দিতে নারাজ। সুমনা, এই ছিল আমার কাছে হরিপুরের মশালগাঁও থেকে সর্বশেষ। হিমেল, ধন্যবাদ। হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের 100 বর্ষ পূর্তির কনসার্টে প্রবেশ কেন্দ্র করে
দুদল যুবকের সংঘর্ষ হয়েছে। অনুষ্ঠানস্থলে ভাঙচুর চালানো হয়েছে। সংঘর্ষে পুলিশ সদস্য সহ কমপক্ষে 10 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে শনিবার দিবাগত রাতে আধুনিক স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়। এ সময় কনসার্টে প্রবেশ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় একটি তাঁবুতে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 6 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শনিবার গাজা শহরের কেন্দ্রস্থলে এই হামলা চালানো হয়েছে। বিয়ের জন্য বানানো তাঁবু ও এর আশেপাশে বেশ কয়েকটি বোমা ফেলা হয়। এতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে পাশের স্কুলেও এর প্রভাব পড়েছে, যেখানে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও দেশটির সরকারি প্রতিষ্ঠান ও শীর্ষ কর্মকর্তাদের উপর ইসরায়েলের আগ্রাসী গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ফলে উদ্বিগ্ন হয়ে উঠছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এনবিসি এ খবর দিয়েছে। যুক্তরাষ্ট্রের 2 জন বর্তমান ও 1 জন সাবেক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এই অবস্থায় ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ নতুন পাল্টা গোয়েন্দা সতর্কবার্তা জারি করেছে। এমনকি একটি অভ্যন্তরীণ বার্তায় ডিআইএ তাদের ইসরায়েলি গোয়েন্দাগিরির হুমকির স্তর বাড়িয়েছে, সংকটজনক করেছে। যুক্তরাষ্ট্রের নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, গোপন তথ্য সংগ্রহ এবং সার্ভার হ্যাক করে তথ্য চুরির চেষ্টা করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলের গুপ্তচর বৃত্তির দাবি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাস। খেলার খবর। নারী সাফের শিরোপা হাতছাড়ার পরও দলের পারফরমেন্সে সন্তুষ্ট কোচ পিটার বাটলার। দলকে তৃতীয় শিরোপা জেতাতে না পারলেও চাকরি হারানো নিয়ে কোনো ভয় নেই তার। সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন, সব ধরনের টেকনিক্যাল ভুলের দায়ভার নিজের কাঁধে নিলেও দলের ভেতরে থাকা অন্য কিছুর দায়িত্ব তিনি নেবেন না। ভারতের গোয়া থেকে মোহাম্মদ হাসিবের রিপোর্ট। স্টেডিয়ামের এক প্রান্তে শিরোপা জয়ের উৎসবে বিভোর ভারত নারী ফুটবল দল, অন্য প্রান্তে দাঁড়িয়ে তখন আফসোস করছেন আনিকা রানিয়া সিদ্দিকী। ডাগ আউটের ভেতরে থাকা দলের অন্য সদস্যরাও আক্ষেপে পুড়ছেন শিরোপা হারিয়ে। টিম বাসে ওঠার সময় গণমাধ্যমের দৃষ্টি থেকে নিজেদের আড়ালের চেষ্টা। নারীদের ফুটবল হারিয়েছে সাফে তৃতীয় শিরোপা, সেই সাথে নামের শেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমার পরিবর্তে এখন যোগ হয়েছে রানার্স আপ বিশেষণ। এই দলের অনেকে নিজেদের সেরা ভাবে। মানছি ঋতুপর্ণা, আনিকা, মারিয়ামান্দা এরা তারকা, কিন্তু সবাই তো এক না। এই বিষয়গুলো আমাকে বিব্রত করে। পুরো টুর্নামেন্টে গোল পোস্টের নিচে ছিলেন মিলি আক্তার। 9 গোল হজম করেছেন তিনি, কিন্তু তার চেয়েও অভিজ্ঞ গোলরক্ষক রূপনা চাকমা থাকার পরও ফাইনালে মঞ্চে তাকে না খেলানোর ব্যাখ্যা দিলেন কোচ। কিছুদিন আগে থাইল্যান্ডের টুর্নামেন্টে রূপনা চাকমাকে সুযোগ দেওয়া হয়, সে কাজে লাগাতে পারেনি। মিলির বয়স কম, কিন্তু তার মধ্যে ভালো করার প্রবণতা আছে। এই বছরের ডিসেম্বর পর্যন্ত কোচের দায়িত্বে পিটার বাটলার। চুক্তি নবায়নে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে কোচ বলেন এসব নিয়ে মোটেও ভাবছেন না তিনি। আমার ক্যারিয়ার অনেক লম্বা, অনেক জায়গায় কাজ করেছি। বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন আমাকে নারী দলের দায়িত্ব দিয়েছে, তাই কাজ করছি। পরবর্তীতে কি হবে তা নিয়ে ভাবছি না। দেখতে দেখতে শেষ হলো নারী ফুটবলের আন্তর্জাতিক টুর্নামেন্ট। এবার লম্বা বিরতি, নতুন মিশনের আগে আপাতত বিশ্রামে থাকবে বাংলাদেশ নারী ফুটবল দল। পিছিয়ে পড়া, ফিরে আসা, আবারও পিছিয়ে পড়া, এই তো নারী সাফ ফুটবলের ফাইনালের গল্প। হ্যাট্রিক শিরোপা জয়ের যে মিশন নিয়ে প্রায় 2500 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল বাংলাদেশের মেয়েরা, তা হারিয়ে গেল জওহরলাল নেহরুর ফর্তদা স্টেডিয়ামে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।